ছোটবেলায় আমরা বড়দের হাত ধরে কত বাড়ি না পুড়ে গেছি, কিন্তু আজও আমরা বড় হওয়ার পর নিজের কাছের মানুষদেরকে সঙ্গে নিয়ে পুরীই যাই। একই পুরী, কিন্তু তাতে আমাদের কোনো ক্লান্তি আসে না। প্রতিবারই পুরী যেন নতুন রূপে আমাদের চোখে ধরা দেয়। আর একটা খুব ভালো জিনিস পেয়েছি। চলুন আজ আমার সাথে দুদিনের পুরী ভ্রমণে। গামছা কাঁধে সমুদ্র স্নান। পুরীতে আজকে আমাদের প্রথম দিন, তো ট্রেন থেকে নামার পর একটুখানি রেস্ট নিলাম। এখন ঘড়িতে 10:30। এখন ব্রেকফাস্ট করে বেরোবো। চলুন আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করি, কী কী অপশান আছে আগে দেখি। তবে তার আগে এখানে একজন কাকা আছে, সাইট সিনে বেরোবো। পুরীর ক টাকা নেবে সেটা একবার জেনে নিন। কাকা, ওই পুরীর সাইট সিন ঘোরাতে ক টাকা নেবে? 800 টাকা পড়বে। কোনটা কোনটা ঘোরাবে? এদিকে আছে গুপ্ত বৃন্দাবন, হ্যাঁ চণ্ডীবাড়ি, হ্যাঁ 108 শিবলিঙ্গ ভোক্তা আছে একটা, পিসিবাড়ি একটা, বিজয়কৃষ্ণ আশ্রম একটা আছে, কুলাঙ্গ ব্রহ্মচারী আশ্রম। হ্যাঁ, ক টাকা লাগবে বলো? দুটো গেলে একসাথে গেলে 800 টাকা লাগবে, খালি দিয়ে 3টা গেলে 500 টাকা লাগবে। কম সম হবে নি? ঠিক আছে, জানাচ্ছি তোমাকে। লোকাল সাইট সিন দু জায়গায় আছে, একটা এইদিকে একটা ওইদিকে, এরকমভাবে বললো যেটা। তো আগের বার আমরা ঘুরেছিলাম তখন 500 টাকা পড়েছিল, এবারে ক টাকা বলছে? 800 টাকা। দেখি আর এক দু জায়গায় কথা বলবো, বলে ডিসাইড করবো কি করবো না করবো। যাই আগে ব্রেকফাস্টটা করা যায়। পুরীতে সকালে ব্রেকফাস্টে আপনি অনেক রকমের অপশন পাবেন। নোনতা থেকে মিষ্টি, নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান, সমস্ত কিছু। সকাল সকাল আমার ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা, আর তার সঙ্গে হচ্ছে তরকারি। তো এখানে 20 টাকা করে সব পেটাই পরোটা। আর অর্পিতার ইডলি, ও তো চিরকালই সাউথ ইন্ডিয়ানই খায়, আন্দামান থেকেই সবাই জানে। ওর ইডলি হচ্ছে 3টে 20 টাকা। তবে একটা জিনিস খুব ভালো, যে শাল পাতার থালায় দিয়েছে, যেটা আমাদের ওখানে হয় প্লেটে দেয় নয়তো সোলার থালায় দেয়, বাট এখানে কিন্তু শাল পাতা, মানে বায়োডিগ্রেডেবল, এই ব্যাপারটা কিন্তু মেনটেন করে। বড়টা কিন্তু খেতে ভালোই হয়েছে, টেস্ট কিন্তু ভালোই। এখানে একটা নতুন জিনিস দেখলাম, অন্য জায়গায় ইডলির সাথে সাম্বার দেয়, চাটনি দেয়, এখানে ইডলির সাথে ঘুগনি, আর তার সাথে আমি এটাও পেলাম, লঙ্কার মাথা। আমাদের আশ্রম থেকে সমুদ্র অবধি হাঁটা পথের দূরত্ব হচ্ছে 3 মিনিট মতো। তো একবারে সমুদ্রের পাড়ে যাই, পাড়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। পুরীতে অনেকগুলো বিচ আছে, তার মধ্যে গোল্ডেন বিচ এবং স্বর্গদ্বার বিচ সব থেকে জনপ্রিয়। আমরা এই মুহূর্তে যে বিচটায় আছি সেটা কিন্তু স্বর্গদ্বার বিচ থেকে 500 মিটার আগে। আর এখানে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, নিজেদের দায়িত্বে কিন্তু আপনাকে জুতো রাখতে হবে। ও ফাটাফাটি, কত দিন বাদে সমুদ্রের পাড়ে। আন্দামানে যখন ছিলাম তার এক্সপিরিয়েন্স অনেক শান্ত সমুদ্র ছিল, একমাত্র রসে পেয়েছিলাম যেখানে সমুদ্রের জলে ঢেউ ছিল কিছুটা, তাও আবার। বাট এখানে তো আর প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট। সমুদ্রের জলে স্নান করতে করতে নিজের শৈশবে ফিরে গেছিলাম। পুরী এলে এই স্নানটা না করলে কিন্তু আসল মজাটা কখনোই হবে না। এটা একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স। একটা ট্যুরে ভালো খারাপ দুটো দিকই হয়। সমুদ্রের জলে স্নান করতে করতে ভুলেই গেছিলাম আমার গলায় কিন্তু মাইক্রোফোন আছে, আর সেটাই হলো একটা বড় বিপদ। আজকে স্নান করতে গিয়ে একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা বলবো না হাসির কাণ্ড বলবো নিজেদের ভুলে, সেটা বুঝতে পারছি না। আমাদের যে মাইক্রোফোনের রিসিভার ছিল, সেই মাইক্রোফোনের রিসিভারে সমুদ্রের জল লেগে মাইক্রোফোনের রিসিভার এই মুহূর্তে কাজ করছে না। তবে হ্যাঁ, একটা কথা, যে অন্যান্য জায়গায় কিন্তু আমরা কোনো ব্যাকআপ নিয়ে আসি না, এখানে কিন্তু ব্যাকআপ নিয়ে এসেছি। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা যাব কিন্তু
বাবা জগন্নাথের দর্শন করতে। আমাদের আশ্রম থেকে পুরীর জগন্নাথ মন্দির পর্যন্ত দূরত্ব 1.2 কিলোমিটার। এক্ষেত্রে টোটো ভাড়া পড়েছিল 80 টাকা। তবে টোটো, অটো, গাড়ি, রিক্সা যাতেই পুরীতে উঠবেন না কেন, সবসময় দরদাম করে তারপর উঠবেন। এই পশ্চিম গেটের এখানটা দাঁড়িয়ে কিন্তু মন্দিরে ঢোকার সেরকম কোনো ঝামেলা নেই, সেরকম ভিড়ভাট্টা নেই। আর মন্দিরটা কিন্তু খুব ভালো করে এখান থেকে দেখা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরে মোট 4টে দ্বার আছে। প্রথম সিংহদ্বার বা পূর্বদ্বার, দ্বিতীয় পশ্চিমদ্বার বা ব্যাঘ্রদ্বার, তৃতীয় উত্তরদ্বার বা হস্তিদ্বার, আর চতুর্থ দক্ষিণদ্বার বা অশ্বদ্বার। মন্দিরের ঠিক সামনে মন্দির কর্তৃপক্ষ পরিচালিত নিঃশুল্কে জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে। যদিও এটা আমরা সিংহদ্বারের সামনে পাইনি, কিন্তু বাকি 3টে দরজার সামনে কিন্তু আমরা এটা দেখেছিলাম। আমরা এই মুহূর্তে মন্দিরের সামনে বসে আছি পান্ডার অপেক্ষায়। আমরা মন্দিরে বিকেল 4টের সময় প্রবেশ করেছিলাম। এই সময় যাওয়াতে আমাদের 3টে কাজ একসঙ্গে হয়েছিল। প্রথমত, আমরা প্রাণ ভরে জগন্নাথ দেবের দর্শন করেছিলাম। দ্বিতীয়ত, প্রভুর 56 ভোগ খাওয়ার সুযোগ আমাদের এই সময় হয়েছিল। আর তৃতীয়ত, মন্দিরের ধ্বজা পরিবর্তন আমরা এই সময় চাক্ষুষ করেছি। ফাইনালি পুজো দিয়ে দর্শন করে ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম। আর একটা খুব ভালো জিনিস পেয়েছি। চিনতে পারছেন তো? এটা কি জানেন তো? এটা কিন্তু আমরা পেয়েছি আজকে। যাই হোক, এবার একটু হোটেলে যাব, মানে হোটেলের আশ্রমে যাব। আশ্রমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। অনেক দিন বাদে হাতে টানা রিক্সায় চড়লাম। চলবি দা? কতদিন বাদে চললে রে? বছর খানেক বাদে। আমাদের ওখানে তো উঠে গেছে হাতে টানা রিক্সা, সবই ই রিক্সা এখন। ওটাই আর কি। যাই হোক, ফেরার রাস্তায় আছি, ফিরি, তারপর গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই মন্দিরের কথা আমি নিজেও জানতাম না। সুপ্রভাত। দ্বিতীয় দিন সকালে পুরীর সমুদ্র সৈকত থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। সকালবেলা সানরাইজ দেখতে পৌঁছে গেলাম পুরীর সি বিচে। যেহেতু সমুদ্র আমার খুবই প্রিয়, তাই নেমেও পড়লাম পা ভেজাতে। তবে বিচে সে সময় টুরিস্ট কম ছিল না, যারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। আর সকালবেলাতেই বেশ কিছু দোকানি তাদের পসরা সাজিয়ে বসে পড়েছিল। স্বর্গদ্বার সংলগ্ন মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নজরে পড়ল প্রচুর টুরিস্ট রাস্তার পাশে বসে আছেন। আসলে পুরীতে হোটেলে চেক ইনের সময় সকাল 8টা, যেহেতু এখন সকাল 7টা বাজে, তাই এনাদেরকে সকাল 8টা অবধি এখানে বসে থাকতে হবে। পুরীতে আমরা দ্বিতীয় দিন বিভিন্ন রকমের ব্রেকফাস্ট করেছি। বড়া দিয়ে শুরু করলাম, আর একের পর এক দই বড়া, ইডলি, সিঙ্গারা সবটাই ট্রাই করলাম। সকালে হাঁটতে বেরোলে আপনারা রাস্তার ধারে সাইকেলে করে অনেকে এরকম স্ট্রিট ফুড বিক্রি করছে দেখতে পাবেন। এগুলোর দামও কম আর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি পুরীর লোকাল সাইট সিন ঘুরতে। চলুন শুরু করি। আমরা বিভিন্ন জায়গায় গাড়ির জন্য কালকে কথা বলেছিলাম, কোথাও 900, কোথাও 1000, কোথাও 1200। তো আলটিমেটলি সকালবেলা একটা টোটো বুক করলাম। টোটোটা আমাদের 700 টাকা নেবে, মানে মাথা পিছু আমাদের 350 টাকা করে পড়ছে। আমরা স্কুটির জন্য কথা বলেছিলাম, এক্ষেত্রে এখানে স্কুটি ভাড়া হচ্ছে 12 ঘন্টার জন্য 500 টাকা, আর তেলের জন্য ধরুন 150 টাকা, তার মানে 650 টাকা আমাদের কস্টিং আসছিল। তার থেকে রাস্তাও চেনার কোনো সমস্যা নেই, সব দিক থেকে বেটার হচ্ছিল টোটো। আর এই জন্যই টোটোতে আমরা যাওয়ার ডিসিশন নিলাম। চলুন এগোনো যাক। আজকে আমরা মোট 8টা জায়গা দেখব, আর এই 8টা জায়গার মধ্যে এমন একটা জায়গা আপনাদেরকে দেখাবো যা তো আমি নিজেই আগে কখনো দেখিনি বা শুনিনি। আর এটুকু বলতে পারি, এটা আপনাদের অনেকের কাছেও কিন্তু অজানা। যদি স্কুটি ভাড়া নেন, তাহলে কিন্তু অনেকগুলো স্পটেই পার্কিং চার্জ লাগবে, তাই হরে করে টোটোর সমান বা টোটোর থেকে বেশি ভাড়া পড়ে যাবে। পৌঁছে গেছি আজকে আমাদের লোকাল সাইট সিনের প্রথম স্পট, বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। তো চলুন ভেতরে ঢুকি। মা বিপত্তারিণী, যিনি মা দুর্গারই আরেক রূপ। বিপত্তারিণীর নামের অর্থ হলো বিপদ থেকে মুক্তি। প্রতি বছর মায়েরা তাদের পরিবারের মঙ্গলার্থে বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন, যা রথযাত্রা থেকে
উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময় হয়। এই মন্দিরে জগন্নাথ দেবের একটা বড় মূর্তি আছে। এছাড়াও এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছোট মূর্তি, সিদ্ধিদাতা গণেশের মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি, আর সবার পেছনে মা বিপত্তারিণীর একটা বড় মূর্তি আপনারা দেখতে পাবেন। এবং এই স্পটটা দেখার পর আমরা এবার এগোবো আমাদের পরবর্তী স্পটের দিকে। এই মুহূর্তে পৌঁছালাম আজকে আমাদের সেকেন্ড স্পট গুপ্ত বৃন্দাবনের সামনে। আর এখানে কিন্তু ঢুকতে গেলে 10 টাকা করে এন্ট্রি ফিস লাগে, মানে টিকিট কাটতে হয়। আর জুতো কিন্তু ভেতরে অ্যালাউ নেই। যখন যাবেন গাড়িতে আপনার জুতো খুলে রেখে যাবেন, আর না হলে এই পেছন দিকে এন্ট্রান্স গেটের ঠিক অপোজিটে এখানে জুতো স্ট্যান্ড আছে, এখানেও আপনারা জুতো রাখতে পারেন। বর্তমানে কৃষ্ণ ভক্তের সংখ্যা বিভিন্ন জায়গায় বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত বৃন্দাবন স্থাপন হয়েছে। যেমন গুপ্ত বৃন্দাবন আমরা মায়াপুরে দেখতে পাই, ঠিক একই রকমভাবে গুপ্ত বৃন্দাবন কিন্তু পুরীতেও একটা নতুন তৈরি হয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন মূর্তি আছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেকটা বৃন্দাবন টাইপের তৈরি করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, গুপ্ত বৃন্দাবনে আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গণেশের নৃত্য গণেশ মূর্তি। এটা কিন্তু আনন্দের একটা প্রতিরূপ। যদিও এটাকে বলা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, কিন্তু এর আসল নাম হচ্ছে শ্রী গৌর বিহার, মানে শ্রী চৈতন্যদেবের কথা এখানে কিন্তু উঠে আসে। পুরীর এমন একটা স্থান যেটা কিন্তু শ্রী চৈতন্যের পদধূলি পড়েছিল, মানে পদধূলিপ্রাপ্ত অত্যন্ত পুণ্য স্থান এই জায়গাটা। গুপ্ত বৃন্দাবন দেখে নেওয়ার পর আমরা এবার এগোবো আমাদের পরবর্তী স্পটের দিকে। চলুন। পৌঁছে গেছি আজকে আমাদের তৃতীয় গন্তব্য ওমকারেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। চলুন দর্শন করি। যদিও নামটা ওঙ্কারেশ্বর শিব মন্দির, কিন্তু এই মন্দিরে মহাদেবের পাশাপাশি ভগবান বিষ্ণুরও বিভিন্ন প্রতিমূর্তি দেখতে পাওয়া যায়। আমার পেছনে রাখা আছে জগন্নাথ দেবের রথের চক্র। এই চক্র কিন্তু খুব একটা পাওয়া যায় না, ম্যাক্সিমামটাই রথের পর যখন রথ ভেঙে দেওয়া হয় তখন কিন্তু বাইরে চলে যায়। যাই হোক, এই মন্দিরে একটা প্রিজার্ভ করে রাখা আছে। আর সম্পূর্ণরূপে গাছের ছায়ায় এত ঠান্ডা পরিবেশ, মানে আপনি যখন বাইরে হাঁটবেন, মানে আমরা হাঁটছি যখন বাইরে, তখন মাটিতে পা ফেলতে পারছি না। গাছের ছায়ায় জায়গাটা অসম্ভব ঠান্ডা, অসম্ভব ভালো পরিবেশ। আর এই মন্দিরের গঠনশৈলী কথা যদি বলি, সম্পূর্ণরূপে দক্ষিণ ভারতীয় স্টাইলে তৈরি এই মন্দির, যেখানে প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর রুচির ছাপ পাওয়া যাবে। ওমকারেশ্বর মহাদেবের মন্দির খুব ভালোভাবে দর্শন করে আমরা এবার যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চলুন। মার্চ মাসের পুরী, তাপমাত্রা তখন প্রায় 32°C, কিন্তু টোটোর হাওয়া খেতে খেতে বেশ আরামের সঙ্গেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা এই মুহূর্তে দেখতে এসেছি জটিয়া বাবার সমাধি আশ্রম, আর তার উল্টো দিকেই হচ্ছে কুলানন্দ ব্রহ্মচারীর আশ্রম।
তো কুলতানন্দ ব্রহ্মচারীর আশ্রমের ভেতরে মানে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আশ্রমটা আমি বাইরে থেকে দেখাচ্ছি, আর জটিয়া বাবা সমাধি আশ্রমের ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিও করা যাচ্ছে না, মানে মেন গেটের পর থেকে ওরা কোনো ভিডিও করতে দেয়নি। যাই হোক, আশ্রমগুলো বন্ধ হওয়ার সময় হয়ে এসছে। কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমের পেছন দিকটায় এখানে হচ্ছে এদের নিজস্ব চাষের জায়গা, এবং এখানে এরা সমস্ত কিছু মোটামুটি সবজি যেগুলো হয় সেই সবজিগুলো এরা সমস্ত কিছু চাষ করে। পেছন দিকে আশ্রমের একটা নিজস্ব পুকুর আছে, সেই পুকুরের পাটে এক বাঁধানো ঘাট আছে। সেই ঘাটে বসে কিন্তু ছায়ার তলায়, গাছের ছায়ায় এবং শেডের ছায়া দুটো মিলিয়ে কিন্তু বসে আপনার সময় কিন্তু খুব ভালোই কাটবে। আর অসম্ভব শান্ত পরিবেশ, চারপাশে যে রাস্তাঘাটের যে সবসময় হর্নের প্যাকপ্যাকানি আওয়াজ বা অন্যান্য যে অ্যাসোসিয়েটেড সাউন্ডগুলো, সেগুলো কিন্তু এই আশ্রমের ভিতর এখানে দাঁড়িয়ে আপনি কোনোটাই ফিল করতে পারবেন। এখানে পুকুরের পাড়ে বসে আজকে এই মুহূর্তে বসে আছি। গরমকালে ঠিক ছোটোবেলায় যেরকম আমরা গরমে খেলাধুলো করার পর পুকুর পাড়ে বসে ঘাম শুকাতাম, ঠিক সেরকম দিনগুলোর কথা কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। আর একটু ঘামটা শুকিয়ে নিয়ে এখানে বসে তারপর আমরা বেরিয়ে নেক্সট স্পটের দিকে এগোবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরেন্দ্র সরোবরের সামনে। এই সরোবর গঙ্গা বংশের রাজা, শহরের প্রাণকেন্দ্রে এই সরোবর প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা বংশের রাজা নরসিংহদেব। এই সরোবরটি তার মন্ত্রী নাগপোষী নরেন্দ্র মহাপাত্রের নামে নামকরণ করা হয়েছে। এই সরোবরের সঙ্গে বলা হয় যে জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ সংযোগ আছে, এবং এটা বলা হয় যে চন্দন যাত্রা বলে প্রতি 21 দিন বাদে বাদে জগন্নাথ দেব এবং মন্দিরের অন্যান্য যে সমস্ত দেবতারা আছেন তারা গরমের থেকে বাঁচতে যে স্নানে অংশ নেন, এই স্নানের জল কিন্তু এই সরোবর থেকেই যায়। নরেন্দ্র সরোবরে প্রবেশের জন্য আপনাদের 5 টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে। আগেরবার যখন পুরী এসেছিলাম তখন নরেন্দ্র সরোবর এবং জগন্নাথ দেবের পিসির বাড়িতে রেনোভেশনের কাজ চলছিল, তাই আগেরবার আমরা এখানে ঢুকতে পারিনি। আর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়েছিল, তাই জগন্নাথ দেবের পিসির বাড়ির প্রসাদই আমরা তখন একটু খেয়ে নিলাম। আমরা এই মুহূর্তে পৌঁছেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। আবার বলছি, এই মাসির বাড়ি কিন্তু গুন্ডিচা মন্দিরে নয়। এই মন্দিরের কথা আমি নিজেও জানতাম না। আমাদের যে টোটো ড্রাইভার ভাই আছে, ও বললো যে স্যার একটা ভালো জায়গায় দেখাচ্ছি আপনাকে, যেটা সবাই সচরাচর দেখায় না। তো এই জগন্নাথ দেবের এই মাসির বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের রথ, এই বাঁদিকে হচ্ছে পুরীর মন্দির আর এদিকে রথ যায়। যাওয়ার সময় এখানে যখন জগন্নাথ দেবের রথ আসে তখন এখানে রথ দাঁড় করিয়ে পুজো হয়, ভোগ দেওয়া হয়, তারপর কিন্তু রথ আগে মুভ করে। এটা আমার জানা ছিল না, জানি না কজন জানেন সেটা আমি বলতে পারবো না। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। এইখানে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার সময় জগন্নাথ দেব এখানে আসেন, এখানে জগন্নাথ দেবের রথ থাকে আগে, তারপর জগন্নাথ দেব মাসির বাড়িতে এসে থাকেন। যাই হোক, জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মুহূর্তে তো বন্ধ আছে। মানে এর আগের বারও আমি যখন পুরী এসেছিলাম, যারা আমার আগের বারের ব্লগ দেখেছেন তারাও দেখেছেন যে জগন্নাথ দেবের মাসির বাড়ি সেবারও বন্ধ ছিল, পিসির বাড়িও বন্ধ ছিল, কিন্তু এবার আমরা পিসির বাড়ি দর্শন করতে পেরেছি। যাই হোক, অর্থোডক্স হিন্দু ছাড়া এই মন্দিরে কিন্তু অন্য কারুর প্রবেশের কোনো আদেশ নেই। শুধুমাত্র অর্থোডক্স হিন্দুরাই এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এরপর আমরা চলে গেছিলাম পুরীর বুদ্ধিস্ট মন্দিরে। এটাই আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান। অসম্ভব সুন্দর সাজানো এই মন্দির। সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরে আপনি ভগবান বুদ্ধদেবের শান্ত প্রতিরূপ দেখতে পাবেন। পাশেই নজরে পড়ল বেশ কিছু শিল্পী মানুষ তাদের নিখুঁত হাতের কাজে ছাপ রেখে চলেছেন। পুরীতে আমরা লোকাল সাইট সিনে ঘোরার সময় প্রকাশের সঙ্গে ঘুরেছিলাম, তো খুব ভালো করে ঘুরিয়েছে, সময় নিয়ে ঘুরিয়েছে, প্রত্যেকটা জায়গা সম্পর্কে বলেছে এবং তারপর জায়গাগুলোকে ঘুরিয়েছে। আপনারা যদি মনে করেন ওর সঙ্গে ঘুরবেন তাহলে ওর নাম্বারটাও একবার বলে দিচ্ছে। আমি ডেসক্রিপশনে যদিও নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন, বা ওই এখন যে নাম্বার বলে দিচ্ছে সেখান থেকেও আপনারা নোট করতে পারেন। প্রকাশ, তোমার নাম্বারটা একবার বলো। 9040640648। ঠিক আছে প্রকাশ, ভালো থেকো। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো আর খিদেও পেয়েছে প্রচণ্ড। এখন ঘড়িতে দুপুর 2:30।
আমরা এসছি গৌরবাসাহিতে, আমাদের আশ্রমের ঠিক উল্টো দিকে বেঙ্গলি ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্টে আজকে দুপুরে লাঞ্চ করতে। তো এখানে একটা জিনিস দেখলাম যে ভেজ এবং নন ভেজ দুটোই নর্মাল এবং স্পেশাল দুটো টাইপের ডিশ পাওয়া যাচ্ছে। পার্থক্য কী সেটা সেরকমভাবে বুঝতে পারলাম না। যাই হোক, নর্মালটাই অর্ডার করেছি, সেটা খাই, খেয়ে তারপর বাকি ফুড রিভিউটা দেবো। আজকে দুপুরে আমরা 100 টাকা করে 2 প্লেট ভেজ মিল, 1 প্লেট মাংস 150 টাকা আর 1 প্লেট পমফ্রেট মাছ 240 টাকা দিয়ে নিয়েছিলাম। শেষ পাতে একটু মিষ্টি মুখ না হলে না ঠিক জমে না। এবার ফুড রিভিউটা বলি। নন ভেজ আইটেম এক্সেলেন্ট বললেও কম বলা হয়, কিন্তু ভেজ আইটেমগুলো খুব সাধারণ মানের। মানে 100 টাকায় নর্মাল স্ট্যান্ডার্ড মিলে যা দাম হওয়া উচিত, যে কোয়ালিটি হওয়া উচিত, সে কোয়ালিটি কিন্তু পেলাম না। বাট নন ভেজ নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, আইসক্রিম খাই, আইসক্রিম খেয়ে তারপরে এগুলো। শুভ সন্ধ্যা। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। পুরীতে মেনলি ট্যুরিস্টদের বিকেলে 3টে অ্যাক্টিভিটিস করার থাকে। প্রথম, জগন্নাথ মন্দিরের ধ্বজা চেঞ্জ দেখা, এবং এটা কিন্তু খুবই, এই সময় মন্দিরের সামনে প্রচুর ট্যুরিস্ট উপস্থিত হয়, প্রচুর পুণ্যার্থী উপস্থিত হয়। তার কারণ হচ্ছে দ্বারকাধীশের মন্দিরের কথা যখন আপনাদেরকে বলেছিলাম, তখন ওখানে মন্দিরে কিন্তু 5 বার ধ্বজা চেঞ্জ হয়, কিন্তু পুরীর মন্দিরের ধ্বজা দিনে একবারই চেঞ্জ হয়, এবং সেটা বিকেল 4:30 থেকে 5:30টার মধ্যে। 2 নম্বর অ্যাক্টিভিটি যেটা মানুষদের করে সেটা হচ্ছে বিচে বসে সানসেট দেখা, এবং তারপর বিচে বসে সন্ধ্যাটা এনজয় করা। ওখানে বিভিন্ন রকম খাবারের অপশানও আছে, সেগুলো মানুষের যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে এনজয় করে থাকে। আর 3 নম্বর হচ্ছে এখানকার সন্ধ্যাবেলা মার্কেটিং করা। ভগবান বিষ্ণুর যে মন্দিরগুলো হয়, সেই মন্দিরের কিন্তু কতগুলো ফিচার্স থাকে। তার মধ্যে প্রথম ফিচার্স হচ্ছে মন্দিরে গরুর স্তম্ভ থাকা। আমার ঠিক পেছনে হচ্ছে ভগবান বিষ্ণু মানে জগন্নাথের দেবের মন্দিরের গরুর স্তম্ভ। জগন্নাথ দেবের দর্শন আপনি যতবারই করুন না কেন, প্রত্যেকবারই কিন্তু কম মনে হয়। আর এই কারণে পুরীতে দ্বিতীয় দিন সন্ধেবেলা আমরা আবার চলে গেছিলাম মন্দিরে জগন্নাথ দেবকে এক ঝলক দেখার জন্য। আজকে আবার কিন্তু আমরা মন্দির দর্শন করেছি। প্রথমেই বলি মন্দিরের সিকিউরিটি সিস্টেমকে নিয়ে। আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকেছিলাম, আমার গলায় এই ম্যাগনেটটা ছিল, মাইক্রোফোনে যে ম্যাগনেট দিয়ে আমরা ফিক্স করি গলায়, সেই ম্যাগনেটটা ছিল। ওখানে বেরিয়ে গেছি, আগে চেক স্ক্যানারের মধ্যে দিয়ে গেছি, সেখানেও বেরিয়ে গেছি। ওরা সিসিটিভিতে ভেতরে দেখেছে যে আমার গলার কাছে কিছু একটা আছে। ওরা ভেবেছে স্পাই ক্যাম, যে কারণে আমাকে এসে প্রশ্ন বললো যে আপনার গলায় ওটা কী। তো আমি বললাম যে এটা আমার কাছে ম্যাগনেট আছে। তারপর নিল, দেখলো, তারপর ন্যাচারালি তারপর সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিল। তো কতটা কেয়ারফুলি নজর করলে আমার গলায় এই ছোট্ট একটা জিনিস আছে সেটাকে এত ভিড়ের মধ্যে খেয়াল করা যায়। ডেফিনেটলি স্যালুট উড়িষ্যা পুলিশকে। মন্দিরে কিন্তু আমরা কালকে 56 ভোগ খেয়েছিলাম। তো 56 ভোগ যদি আপনারা কেউ খেতে চান, তাহলে কোনো পান্ডার সঙ্গেই আপনাকে যোগাযোগ করতে হবে, এবং 56 ভোগ সেখান থেকে তার থ্রু দিয়ে আপনাকে কালেকশন করতে হবে। তবে যদি মনে করেন যে এইভাবে যাব না, আপনি নিজেরাই দর্শন করব, নিজেরাই ভোগ প্রসাদ খাবো, সেক্ষেত্রে আপনাকে আনন্দবাজারে যেতে হবে। 100 টাকায় মোটামুটি কিন্তু আপনি পেট ভরা ভোগ প্রসাদ কিন্তু আনন্দবাজারে পেয়ে যাবেন। আর সিংহদ্বার দিয়ে যদি আপনি ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো জুতো রাখার জন্য নিঃশুল্ক ব্যবস্থা আমার সামনাসামনি কিছু চোখে পড়লো না। সিংহদ্বারের উল্টো দিকে বেশ কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে মোবাইল রাখার জন্য 20 টাকা করে, ক্যামেরা রাখার জন্য 20 টাকা করে, আর জুতো রাখার জন্য 5 টাকা করে লাগে। আর যদি পশ্চিম দ্বার বা উত্তর দ্বার এরকম কোথাও দিয়ে আপনি ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু নিঃশুল্কে জুতো রাখার ব্যবস্থা মন্দির কমিটির নিজস্ব তত্ত্বাবধানে করা আছে, আপনি সেখানে জুতো রাখতে পারেন। আর যদি মনে হয় আপনি কিছু ডোনেশন করবেন, তাহলে আপনার নিজের ইচ্ছা মতো সেরকম কিছু ওখানে যারা কাজ করছেন তাদের হাতে দিতে পারেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম পুরীর লোকাল মার্কেটে, আর চোখে পড়লো এখানকার হ্যান্ডলুমের দোকান, গজার দোকান আর ঘর সাজানোর শোপিসের দোকান। তবে আবার একটা কথা বলছি, দরদাম করে তবেই কিন্তু এখান থেকে কিনবেন।
পুরী এলে সবার একটাই ডিমান্ড থাকে, মানে আমার পরিচিত যে কজন আছে তারা যখনই শুনেছে পুরী আসবো, তারপরে একটাই কথা বলেছে, ভাই একটু খাজা নিয়ে আসিস, আমার জন্য একটু খাজা নিয়ে আসিস। তো অনেকটা খাজা ওই জন্য মার্কেটিং করা হয়েছে। তাই বললাম যে ভাই একটা ফ্রি স্যাম্পেল একটা খাওয়াও, বলাতে একটা দিয়েছে আমাকে, খেতে সত্যি কিন্তু খুব ভালো। যাই হোক, আমি খাজাটা খাই আর আপনার সঙ্গে খাজাটা খেয়ে নিয়ে টেস্ট তো বলেই দিলাম, একবারে আগে গিয়ে জামা কাপড়ের দোকানে ঢুকবো, সেখানে ঢুকে তারপর আপনার সঙ্গে কথা বলবো। আজকে আমরা প্রায় 19 কিলোমিটার রাস্তা হেঁটেছি, শরীর খুব ক্লান্ত। হট অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে রাতের ডিনার করতে গেছিলাম। খাবারের পরিমাণ এবং মান দুটোই কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পুরীর অন্তিম পর্বে।